প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। দেশের পাহাড়ি ও টিলাময় অঞ্চলে দেখা যায় ছোট বড় বিভিন্ন ছড়া। এসব ছড়ায় প্রবাহিত পানির কারণে পাহাড়ের পরিবেশ সারা বছরই সবুজ থাকে। পাহাড়ি জনগোষ্ঠী ছাড়াও পাহাড়ের বন্যপ্রাণী ও জলজ জীববৈচিত্র্য জীবন ধারণের জন্য এসব ছড়ার উপর নির্ভরশীল। আমাদের আজকের পর্ব পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি অঞ্চলে রয়েছে অসংখ্য ঝর্ণা নির্ভর জলধারা, যেগুলো পাহাড়ি ছড়া হিসেবে পরিচিত। এই ছড়াগুলো জন্ম নেয় পাহাড়ের বুক থেকে বৃষ্টির পানি আর ঝর্ণাধারার মিলনে। সরু পথ ধরে ঘুরে ঘুরে নিচু এলাকায় নেমে এসে এসব ছড়া বড় নদীর সঙ্গে মিলিত হয়। বাংলাদেশের পাহাড়ি জলধারার এই অনন্য রূপ শুধু জলস্রোতের নয়, এটি আমাদের পাহাড়ি বাস্তুতন্ত্রের একটি জীবন্ত প্রতিচ্ছবি। বাংলাদেশের পাহাড়ি ছড়ার সৌন্দর্য এক কথায় অনন্য। টলটলে স্বচ্ছ পানি, দুপাশে সবুজ বন আর পাথরের ওপর বয়ে যাওয়া স্রোত যেন প্রকৃতির এক স্বর্গীয় দৃশ্য। বৃষ্টির দিনে এই ছড়াগুলো হয় প্রমত্ত, আর শুষ্ক মৌসুমে হয়ে ওঠে শান্ত ও স্বচ্ছ। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটি ছড়া, এবং এ ধরনের অসংখ্য ছড়া আছে এই বনে। কিন্তু এই ছড়া যেটা আমি দাঁড়িয়ে রয়েছি এখন এটা শুকনো দেখা যাচ্ছে। যখন বর্ষা হয় তখন কিন্তু এটাতে পানি থাকে। বাদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি পথের মতো, এখান থেকেও পানি আসে। আর ছোট অসংখ্য ছড়া আছে এই বনটিতে। আর এই ছড়ার কারণেই কিন্তু বন্যপ্রাণীরা এখান থেকে তাদের পানি পান করে। আর এর পাশাপাশি যেটা এই বনকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই পানি। আর এই পানি থেকেই কিন্তু নানা ধরনের উদ্ভিদ এর আশেপাশে গজিয়ে উঠছে, এবং সেখানে থেকেই কিন্তু এই বনে হয়তো স্বাভাবিক যে সৃষ্টিটা সেটা হয়েছিল। চারপাশের পাহাড় ও বনের সঙ্গে ছড়ার সম্পর্কই সৃষ্টি করেছে এক জটিল ও সমৃদ্ধ বাস্তুতন্ত্র। পাহাড়ি ছড়া শুধু একটি পানির উৎস নয়, এটি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বন।
এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, চিংড়ি, ছড়ার পাড়ের পাথুরে জায়গায় বাস করে কাঁকড়া, ঝিনুক, শামুক এবং নানা প্রজাতির জলজ কীটপতঙ্গ। পাহাড়ি ছড়ার ছোট ছোট গর্ত ও পাথরের আড়ালে এদের প্রজনন ও জীবনধারণের বিশেষ পরিবেশ তৈরি হয়। এদের ওপর নির্ভর করেই বেঁচে থাকে বক, মাছরাঙা, বুলবুলি সহ আরও অনেক পাখি। বর্ষায় ছড়ার দুই পাড়ে জন্মায় ফার্ন, বেত, বাঁশ, বুনো আদা, বনফুল, অর্কিড, যেগুলো ছড়ার পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তোলে। শুধু মাছ কিংবা জলজ প্রাণী নয়, বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী যেমন বেজি, বন্য শূকর, মায়াহরিণ, মুখপোড়া হনুমান, বানর, উল্লুক সহ অন্যান্য স্তন্যপায়ী প্রজাতি ছড়ার উপর নির্ভরশীল। পানির উৎস হিসেবে ছড়া বন্যপ্রাণীর জীবনচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক উভচর ও সরীসৃপ এই স্থানটিকে তাদের আবাসস্থল হিসেবে ব্যবহার করে। উভচর প্রাণীর জন্য পাহাড়ি ছড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাহাড়ি ছড়া শুধু জীববৈচিত্র্যের আশ্রয় দিচ্ছে না, এটি মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। পাহাড়ি জনগোষ্ঠীর পানির অন্যতম উৎস এই ছড়াগুলো। গৃহস্থালী কাজ, কৃষিকাজ, মাছ ধরা সবই এই ছড়ার উপর নির্ভরশীল। প্রজনন ভূমি হিসেবে ছড়া পাহাড়ি বনাঞ্চলের বন্যপ্রাণী ও উদ্ভিদরাজি টিকিয়ে রাখে। এছাড়া পাহাড়ি ছড়ার পানি ধীরে ধীরে বড় নদীতে গিয়ে মিশে জলপ্রবাহকে ভারসাম্যপূর্ণ করে। ছড়ার চারপাশের উদ্ভিদ পানি বহনের গতি নিয়ন্ত্রণ করে, পাহাড়ের পাথর ও মাটি ধসে পড়া কমায়। এর পাশাপাশি স্বচ্ছ জলধারার ছড়া, ঝর্ণা প্রভৃতিকে কেন্দ্র করে স্থানীয় পর্যটন শিল্পকে আরও উন্নত করা সম্ভব, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যে ছড়াগুলো হাজার বছর ধরে পাহাড়ের প্রাণ সংরক্ষণ করছে, আজ সেগুলোই নানা হুমকির মুখে। নির্বিচারে গাছ কাটা, জুম চাষের অনিয়ন্ত্রিত বিস্তার বনাঞ্চলের স্থিতি যেমন নষ্ট করছে, তেমনি ছড়ার পানি প্রবাহ কমিয়ে দিচ্ছে। এছাড়া অবৈধভাবে পাথর বা বালু তোলায় ছড়ার স্বাভাবিক প্রবাহ পরিবর্তিত হচ্ছে এবং মাছসহ জলজ প্রাণীর আবাস ধ্বংস হচ্ছে। এর পাশাপাশি প্লাস্টিক বর্জ্য, কীটনাশক, গৃহস্থালী বর্জ্য ছড়ার পানিকে দূষিত করছে। এতে মাছ, উভচর ও উদ্ভিদ হুমকিতে পড়ছে। নির্বিচারে মাছ ধরার কারণে ছোট প্রজাতির মাছ ও প্রজননক্ষম মাছের সংখ্যা কমছে। এর পাশাপাশি বৃষ্টি কমে যাওয়ায় ছড়ার পানি প্রবাহহীনতা কিংবা
অতিবৃষ্টিতে আকস্মিক স্রোত পাহাড়ি ছড়ার স্বাভাবিক অবস্থা বদলে দিচ্ছে। তাই পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। ছড়ার চারপাশে বন পুনরুদ্ধার কার্যক্রম বাড়ানোর পাশাপাশি বালু, পাথর উত্তোলন নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করা প্রয়োজন। দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, গবেষণা ও মনিটরিংয়ের মাধ্যমে ছড়ার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটনের মাধ্যমে পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনীয় পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব। পাহাড়ি ছড়া শুধু পাহাড়ি অঞ্চলের নয়, দেশের সামগ্রিক জীববৈচিত্র্য, পানি সম্পদ ও পরিবেশগত ভারসাম্যের অবিচ্ছেদ্য অংশ। এই জলধারাগুলো টিকিয়ে রাখা মানে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে টিকিয়ে রাখা। পাহাড়ের বুক থেকে জন্ম নেয়া প্রতিটি ছড়া শুধু স্বচ্ছ পানি আর সবুজ বনের সৌন্দর্যমণ্ডিত স্থান নয়, এটি জীবন ও জীবিকার সাথেও গভীরভাবে সম্পর্কিত। তাই পাহাড়ি ছড়ার পাশাপাশি সেখানকার জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? এই যে বাংলাদেশে পাহাড়ি ছড়া বিভিন্ন জায়গায় দেখি আমরা, কী ধরনের জীববৈচিত্র্য দেখতে পাই আমরা সাধারণত? বাংলাদেশে আপনি যদি ছড়ার কথা বলে আমাদের স্বাভাবিকভাবেই মনে হবে যে পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে আমাদের বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এই এলাকাতেই এই ছড়া বেশি দেখা যায়। বাট সিলেট অঞ্চলে কিছু ছড়া আছে এবং এটা খুবই জীববৈচিত্র্যে ভরপুর একটা অ্যাকোয়াটিক বডি। এবার আসে আপনার ছড়ায় জীববৈচিত্র্যের ব্যাপারে। সেটা হচ্ছে যে এখানে আমি যদি মাছের কথা বলি, শুরুতেই মাছের জীববৈচিত্র্য, এ পর্যন্ত আমরা প্রায় 118 থেকে 20টা স্পিসিস মাছের, এগুলো আমরা ওখান থেকে আইডেন্টিফাই করছি। এবং আপনি ছড়াতে মাছগুলো পাওয়া যায়, মাছগুলো পাওয়া যায়। 11 সাল থেকে আমরা 7টা স্পিসিস, নিউ স্পিসিস, দিস ইজ নিউ টু সায়েন্স, আমরা ওখান থেকে বাংলাদেশ থেকে আমরা ডিসক্রাইব করছি। এই মাছগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ছোটো মাছ, যেগুলো স্মল ইন্ডিজিনাস ফিশ। আচ্ছা, বড় মাছও আছে। আপনি মহাশোলের কথা নিশ্চয়ই জানেন। এবং মহাশোল আমরা সাঙ্গু রিভার থেকে, ওখান থেকে আমরা রেকর্ড করেছি। রুই জাতীয় কিছু মাছ আছে ওখানে, ক্যাটফিশ আছে, শ্রিম, কাঁকড়া, তারপর শামুক, ঝিনুক। আমরা কাঁকড়া প্রায় আমরা ওখান থেকে 13 থেকে 14টা স্পিসিস আমরা ওখান থেকে রেকর্ড করছি, শুধু এক্সক্লুসিভ ফ্রম হিল স্ট্রিম। শ্রিম্প আমরা 17টা স্পিসিস আমরা রেকর্ড করেছি, যেখানে ফ্রেশ ওয়াটারের 40টার মতো স্পিসিস আছে, আমরা 17টা ওখান থেকে রেকর্ড করেছি। তো 17 প্রজাতি চিংড়ি মাছ, শ্রিম্প, যেটা চিংড়ি মাছ। আর কাঁকড়ার কথা বললাম, আমরা 9 প্রজাতির ওখান থেকে রেকর্ড করেছি। আমরা শামুক, ঝিনুকও প্রায় 16টা স্পিসিসের মতো আমরা ওখান থেকে রেকর্ড করেছি। এর বাইরেও যেটা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, যে ওই বিশেষ প্রতিবেশ ব্যবস্থায় আরও মেম্বার আছে, অ্যাকোয়াটিক ইনসেক্টস আছে অনেক। ফড়িংয়ের কিন্তু লার্ভাল স্টেজ যেটা বা নিম বলি আমরা, সেটা কিন্তু পানিতেই কাটায়। এবং আদার অনেক ইনসেক্ট আছে যেগুলো প্রতিবেশ সিস্টেমে, ফুড চেইনে, ট্রফিক লেভেলে এদের রোল অনেক, এরা অনেক ভূমিকা পালন করে, নিজেরা অন্যের খাবার হিসেবে ভূমিকা পালন করে। এবং তারা এই যে ট্রফিক লেভেল বললাম, বিভিন্ন সিস্টেমে তারা ওই প্রতিবেশ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তাদের অনেক কন্ট্রিবিউশন আছে।
সো এই সব কিছু মিলিয়ে একটা আমি বলবো বিশাল একটা আমাদের বৈচিত্র্য ওখানে এক্সিস্ট করছে, জীববৈচিত্র্য এক্সিস্ট করছে। আচ্ছা, এইসব ছড়ার উপর পাহাড়ি জনগোষ্ঠী কতটা নির্ভরশীল? অনেকাংশেই এই ছড়ার উপরে নির্ভরশীল। সেটা সরাসরি শুধু পানির জন্যই না, তাদের জীবন জীবিকার অনেক পার্ট, যে বিশেষ করে প্রোটিন সোর্স, যে প্রোটিন সোর্সের মেইন অংশটাই আসে তাদের মাছ থেকে, ওই ছড়ায় মাছ থেকে, ছড়া ইনসেক্ট থেকে, পোকামাকড় আপনি জানেন তারা খায়, শামুক ঝিনুক তারা খায়। তারপরে তারা কৃষিকাজে যে পানিটা ইউজ করে, জুম চাষ বলেন বা অন্য ধরনের হর্টিকালচার যা করেন, সেখানকার পানিটা কিন্তু সেখান থেকে আসে, সংগ্রহ করে তারা এখান থেকে। কাজে তাদের জীবন জীবিকার একটা অবিচ্ছেদ্য অংশ বলবো তাদের ছড়া এইগুলো। আচ্ছা, পাহাড়ি পরিবেশ ব্যবস্থায় এইসব ছড়ার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ? ছড়াগুলো সাধারণত আপনি দেখবেন যে এগুলো ফরেস্ট রিজিয়নেই হয়, রাইট? আমাদের দেশে যে ফরেস্ট রিজিয়নেই হয়। তো এগুলো প্রতিরোধ ব্যবস্থার শুধু মাছ বা অ্যাকোয়াটিক ইনসেক্ট আমি যেগুলো বললাম, ওই ফরেস্ট রিজিয়নে যে ওয়াইল্ড লাইফ যেগুলো আছে, তারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো না কোনোভাবে এই ছড়ার উপরে তাদের খাবারের জন্য, তাদের ব্রিডিং গ্রাউন্ডের জন্য, যেটা আমি বললাম অ্যাকোয়াটিক ইনসেক্ট ফোডিং, রাইট? ড্রাগন ফ্লাই, ড্যামসেল ফ্লাই, তারা অ্যাডাল্ট অবস্থায় তারা টেরেস্ট্রিয়াল, এরিয়াল, বাট তাদের যে লার্ভা দশাটা, রাইট, সেটা কিন্তু তাদের অবশ্যই পানি দরকার। আমি যদি অ্যাম্ফিবিয়ানের কথা বলি, তারা পানিতেও থাকে, স্থলেও থাকে, কিন্তু তাদের লাইফ সাইকেলের একটা নির্দিষ্ট যেটা লার্ভাল স্টেজ, সেটা তাকে কিন্তু পানি দরকার। তো ফরেস্টে তার পানি নেই, পানি আছে সে ছড়ায়, রাইট? সো তাদের ব্রিডিং গ্রাউন্ড, ফিডিং গ্রাউন্ড, তো বিভিন্ন কারণেই তারা এই ছড়ায় যারা থাকেন যে সমস্ত প্রাণী, তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট ওই প্রতিরোধ ব্যবস্থা। পুরো ফরেস্ট ইকোসিস্টেমের জন্যই তারা একটা ইম্পর্টেন্ট পার্ট হিসাবে তারা রোল প্লে করছে। এটা শুধু ছড়ার প্রাণী না, ছড়ার বাইরে যারা ওয়াইল্ড লাইফ থাকেন তাদের জন্য। আচ্ছা, বর্তমানে ছড়াগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জীববৈচিত্র্যের উপর কী ধরনের প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন? এটা একটা রিসেন্ট কনসার্ন। ওখানে হ্যাবিটেট কনভার্সন হচ্ছে, এগ্রিকালচারাল ল্যান্ড ইদানিং এক্সপ্যান্ড হচ্ছে। আদিবাসীরা তাদের হাউস হোল্ড ওয়াস্ট যেগুলো, সেগুলো কিন্তু তারা সব এই ছড়াতে ফেলে দেন। তারা ছড়াতে গোসল করেন, পানির যে গুণাগুণ সেটা নষ্ট হচ্ছে। তারপরে আপনি লক্ষ্য করবেন হয়তো আমাদের বান্দরবনের পার্সপেক্টিভে আমি বলছি, যে ওখানে পাথর তুলে রাস্তা বানানো হচ্ছে। কাজে এই পাথর যেহেতু বললাম যেটা একটা হেটারোজেনাস স্ট্রাকচার, হ্যাবিটেট ওখানকার বিশেষ করে, তো পাথর যখন তুলে ফেলে এই ধরনের বিশেষ ধরনের মাছ, ইনসেক্ট বা অ্যাম্ফিবিয়ান্স, সো তাদের আবাসস্থলকে আমরা নষ্ট করে ফেলছি, তাদের ফিডিং গ্রাউন্ড, তাদের ব্রিডিং গ্রাউন্ডকে নষ্ট হচ্ছে। তার ফলে এই যে পাথর তোলা উত্তোলন যেটা চলছে, এটা খুবই এক ধরনের থ্রেটস। তারপরে ওভার ফিশিং, কোথাও কোথাও পয়জন ফিশিং করে, যেহেতু খুব ওখানে মাছ ধরাটা একটু কঠিন, বিষ দিয়ে মাছ ধরে যেটা ছড়াতে। আচ্ছা, এটা আমরা লক্ষ্য করেছি। তারপর এই স্থানীয়ভাবেই তৈরি ইলেকট্রোফিশিং বলি আমরা, সার্টেন এরিয়াতে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে মাছগুলো স্টার্নিং হয়ে ভেসে ওঠে উপরে, তারপর তারা কালেক্ট করে। যেহেতু আমাদের মতো পুকুর বা রিভার এরকম মাছ ধরা অসুবিধা, তারা ওই কূপগুলোতে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তারপর সে মাছগুলো সেগুলো ধরে। রিসেন্ট যে আরেকটা ট্যুরিস্ট প্রেশারটা বেড়ে গেছে, যেহেতু ছড়ায় মানুষ গিয়ে ওখানে বিনোদনের জন্য যায়, ওখানে গিয়ে প্লাস্টিক রিলিজ করে, বিভিন্ন ধরনের এই দূষক পদার্থ ফেলে আসে, এগুলো আলটিমেটলি সব ছড়াতেই যায়। সো এই ব্যাপারগুলো একটা মারাত্মক কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে। এই নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে ওখানে। আচ্ছা, পরিবেশের ভারসাম্য রক্ষায় কী ধরনের ভূমিকা রাখছে এই ছড়াগুলো? ছড়ার ভিতরে যে যারা বাস করেন, ছড়ার বাইরে যে ওয়াইল্ড লাইফ যারা থাকেন, তো দুই ধরনের গ্রুপ অফ অ্যানিমালস প্রাণীর জন্যই তারা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তারা একই সাথে মূল এই অ্যানিম্যালগুলোর খাবার প্রোভাইড করতেছে, বিভিন্ন ট্রফিক সিস্টেমের, আপনার সেই ছোট পোকামাকড় থেকে শুরু করে একদম বড় মাছ পর্যন্ত, ব্যাং, সাপ, টার্টলস, রাইট, সবার জন্যই একটা খাবারের মেইন সোর্স কাম ফ্রম এই স্ট্রিমস থেকে আসে। আচ্ছা, তারপরে ব্রিডিং। কাজেই ওভারঅল একটা ফরেস্ট ইকোসিস্টেম যেখানে ছড়া আছে খুবই গুরুত্বপূর্ণ ওই ফরেস্ট ইকোসিস্টেমের জন্য এক্সিস্ট করে। আচ্ছা, এসব ছড়া সংরক্ষণে আমাদের কি করণীয় বলে আপনি মনে করেন? আপনার সাজেশন কি? ফার্স্ট সাজেশন হবে ছড়ার যে স্পেশাল বৈশিষ্ট্য ওই প্রতিরোধ ব্যবস্থার, সেটাকে আমাকে ইনটেক রাখার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই পাথর উত্তোলন, এটা বন্ধ করতে হবে, তাহলে ওখানে ইনটেক থাকবে ওর পরিবেশটা।
মোস্টলি সব ছড়াই কি এই পাথর সমৃদ্ধ? ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাথর পাওয়া যায়। পাথরের মধ্যে বিভিন্ন ধরনের, কতগুলো আমরা পিবলস বলি ছোট পাথর, কবলস বলি আরেকটু বড় পাথর, স্টোনস বলি আরেকটু বড় পাথর, বোল্ডার বলি আরেকটু বড় পাথর। সো অলমোস্ট সব ছড়াতেই পাথর আছে। আচ্ছা, এই উত্তোলন এগুলো বন্ধ করতে হবে যাতে এর হ্যাবিটেটটা, এর ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট না হয়ে যায়। আরেকটা হচ্ছে যে দূষণ, যেটা বিশেষ করে ওখানকার লোকাল পিপল তারা করছেন, তার চেয়েও বেশি করছে যারা বাইরে থেকে যারা যাচ্ছেন, বিশেষ করে ট্যুরিস্ট হিসাবে, তারা বিভিন্ন ধরনের এই দূষক যেগুলো পদার্থ সেগুলো ওখানে রিলিজ করতেছেন, ফেলে আসছেন, সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এছাড়া ফিশিং প্রেশার, ওনাদেরকে অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে, কারণ ওনারা অধিকাংশই একটু কম শিক্ষিত ওনারা, যে ওনারা শামুক ঝিনুক সব ধরে ফেলেন, মাছের মাছ ছোট অতিরিক্ত আহরণ, এইটা যাতে ওনারা বন্ধ করেন। তারপরে যেটা আরও সিভিয়ার সেটা হচ্ছে ইলেকট্রোফিশিং, যার ফলে তাদের টার্গেট ফিশ এবং নন টার্গেট অনেক অ্যানিমালস ওখানে মারা যাচ্ছে। সো এই ব্যবস্থাগুলো আমাদেরকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে ওই বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থাকে রক্ষা করার জন্য। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক পাহাড়ি ছড়ার জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি পাহাড়ে বৃষ্টিপাত এবং বরফ গলা জল ছড়াগুলোর মাধ্যমে প্রবাহিত হয়। বিশ্বের অর্ধেকেরও বেশি মিঠা পানির উৎপত্তি এই উৎস থেকে। বাংলাদেশের পাহাড়ি ছড়াগুলো 100-এর বেশি প্রজাতির দেশীয় মাছ ও জলজ প্রাণীর প্রজনন ভূমি। খাড়া ঢালের কারণে পাহাড়ি ছড়ার পানি দ্রুত প্রবাহিত হয়, যা মাটি ও পাথর ক্ষয় করার জন্য তাদের উল্লেখযোগ্য শক্তি দেয়। এই ক্ষয় সময়ের সাথে সাথে গভীর গিরিখাত সৃষ্টি করে। শুধুমাত্র হিমালয় পর্বতমালার বরফ গলা পানি 19টি প্রধান নদীর জলের উৎস হিসেবে কাজ করে, যার মধ্যে সিন্ধু এবং ব্রহ্মপুত্র অন্যতম। সুধী দর্শক, পাহাড়ি বনের ছড়ায় প্রবাহিত পানির উপর নির্ভর করে বেঁচে থাকে অসংখ্য বন্যপ্রাণী, কিন্তু বিভিন্ন কারণে পাহাড়ি ছড়াগুলোতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে পাহাড়ি প্রতিবেশে পানির ঘাটতি দেখা দিচ্ছে, হারিয়ে যাচ্ছে মূল্যবান উদ্ভিদ ও প্রাণী। তাই পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে পাহাড়ি ছড়াগুলো সংরক্ষণ করতে হবে। সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন, আশা নেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।